শহরপুর নামে একটি ছোট্ট কসবা ছিল, যেখানে সকালের আজানের সাথে মানুষ তাদের দৈনন্দিন জীবন শুরু করত। গলিতে সবজিওয়ালাদের কণ্ঠস্বর, মসজিদ থেকে ভেসে আসা তেলাওয়াতের ধ্বনি এবং চায়ের দোকানে আড্ডার পরিবেশ এই কসবার গৌরব ছিল। এই কসবাতেই বাস করত হাসান, একজন ছোট্ট মুদি দোকানদার। হাসানের দোকান বাজারের ঠিক মাঝখানে ছিল, যেখান থেকে সব ধরনের জিনিস পাওয়া যেত, ডাল চাল থেকে শুরু করে বিস্কুট এবং সাবান পর্যন্ত। হাসান কোনো বড় ব্যবসায়ী ছিল না, কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল, সে প্রতিটি কাজে সততা বজায় রাখত। যদি কোনো গ্রাহক ভুল করে বেশি টাকা দিয়ে চলে যেত, তাহলে হাসান দূরের গ্রামে গিয়েও সেই টাকা ফেরত দিত। লোকজন বলতো, হাসান ভাই, তোমার হৃদয় সোনার। কিন্তু হাসান শুধু মুচকি হেসে বলতো, এসব আল্লাহর আমানত, আমাদের শুধু এর হেফাজত করতে হবে। একদিনের কথা, সূর্য ডুবতে চলেছিল এবং মাগরিবের আজান হতে যাচ্ছিল। হাসান তার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। সে গল্লায় টাকা গুনল, জিনিসপত্র তাকে ঠিক করল এবং ঝাড়ু দিতে লাগল। তখনই তার নজর পড়ল দোকানের বাইরে রাস্তার ধারে পড়ে থাকা একটি কালো রঙের ব্যাগের উপর। ব্যাগটি পুরনো মনে হলেও তার জিভ চকচক করছিল, যেন কেউ এটি সম্প্রতি ব্যবহার করেছে। হাসান চারপাশে তাকাল, কিন্তু রাস্তা ছিল নির্জন। বাজারের বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গিয়েছিল এবং লোকজন তাদের বাড়ি ফিরছিল। এই ব্যাগটি কার হতে পারে, হাসান ভাবল। সে ব্যাগটি তুলে নিয়ে দোকানের ভেতরে আনল। ব্যাগটি হাতে নিতেই তার মনে হলো এটি বেশ ভারী। তার হৃদয় জোরে জোরে ধুকভুক করতে লাগল। এতে কি কোনো মূল্যবান জিনিস আছে? সে নিজেকে প্রশ্ন করল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। হাসান, এটা তোর নয়, যাই হোক এটা কারো আমানত। হাসান ব্যাগটি দোকানের এক কোণে রাখল এবং ভাবল, হয়তো কেউ এর মালিকের খোঁজে আসবে। কিন্তু রাত হয়ে গেল, কেউ এলো না। হাসান মাগরিবের নামাজ পড়ল, দোকান বন্ধ করল এবং ব্যাগটি নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তার স্ত্রী ফাতিমা এবং দুই ছোট ছেলেমেয়ে আলী ও জয়নব তার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার হাসান, তুমি আজ একটু উদ্বিগ্ন মনে হচ্ছ? ফাতিমা খাবার পরিবেশন করতে করতে জিজ্ঞেস করল। হাসান ব্যাগের ঘটনাটি বলল। ফাতিমা, আমি জানি না এতে কি আছে, কিন্তু এটা কারো জিনিস। আমি এটি খুলে দেখব কিভাবে? যদি এতে কোনো মূল্যবান জিনিস থাকে তাহলে লোকে কি বলবে? আর না খুললে মালিকের খোঁজ কিভাবে পাবো? ফাতিমা গম্ভীরভাবে বলল, হাসান, তুমি ঠিক বলছো, এটা আমানত। কোরআনে আল্লাহ বলেছেন, আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। তুমি কাল সকালে বাজারে খোঁজ খবর নাও, হয়তো কেউ এর মালিকের খোঁজে আছে। হাসান সম্মতি জানালো, কিন্তু তার মন ছিল অস্থির। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, হাসান ব্যাগের পাশে বসল। সে ব্যাগটি মনোযোগ দিয়ে দেখল। জিপটি অর্ধেক খোলা ছিল এবং ভেতর থেকে কিছু কাগজপত্র ও একটি মোটা খাম দেখা যাচ্ছিল। হাসানের মনে হলো শুধু একবার দেখেনি, কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে থামালো। না হাসান, সে নিজেকে বলল, এটা শয়তানের প্ররোচনা, তোকে শুধু এর হেফাজত করতে হবে। সে ব্যাগটি আলমারিতে তালাবদ্ধ করে রাখল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এই আমানতের হেফাজত করার শক্তি দাও এবং এর প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য কর। সেই রাতে হাসানের ঘুম দেরিতে এলো, কিন্তু তার হৃদয়ে একটি প্রশান্তি ছিল যে সে সঠিক পথে আছে। পরদিন সকালে শহরপুরের বাজার আবারও জমজমাট হয়ে উঠল। সবজিওয়ালাদের ডাক, সাইকেলের বেলের শব্দ এবং চায়ের দোকানে বয়স্কদের কথোপকথনে পরিবেশ জীবন্ত হয়ে উঠেছিল। হাসান ফজরের নামাজ পড়ল, আল্লাহর কাছে দোয়া করল যেন ব্যাগের মালিক পাওয়া যায় এবং তাড়াতাড়ি দোকান খুলতে বেরিয়ে পড়ল। ব্যাগটি সে বাড়িতেই আলমারিতে নিরাপদে রেখেছিল, কিন্তু তার মন তখনও সেই ব্যাগ নিয়ে উদ্বিগ্ন ছিল। দোকান খোলার সাথে সাথে হাসান তার পাশের দোকানদার রশিদ চাচাকে ডাকল। রশিদ চাচা বাজারের সবচেয়ে পুরনো কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং তার কথা সবাই মানত। হাসান তাকে পুরো ঘটনা বলল। চাচা, কাল আমি রাস্তায় এই ব্যাগটি পেয়েছি। আমি এটি খুলিনি, তবে মনে হচ্ছে এতে কিছু মূল্যবান জিনিস আছে। কেউ যদি এর মালিকের খোঁজে থাকে, আপনি কিছু শুনেছেন? রশিদ চাচা তার সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, হাসান, তুই ঠিক করেছিস যে এটি খোলনি। বাজারে অনেক লোক আসে যায়। আমি আমার গ্রাহকদের কাছে জিজ্ঞেস করব, তুইও আশপাশে খবর কর। আর হ্যাঁ, মসজিদে গিয়ে মৌলবী সাহেবকে বলে দে, হয়তো কেউ সেখানে এটার কথা উল্লেখ করবে। হাসান মাথা নাড়ল এবং তৎক্ষণাৎ কাজে লেগে গেল। সে বাজারের প্রতিটি দোকানে গিয়ে জিজ্ঞেস করল। সবজিওয়ালা আব্দুল থেকে শুরু করে পানের দোকান চালানো শফিক ভাই পর্যন্ত সবাইকে ব্যাগের কথা বলল, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। কিছু দোকানদার মজা করে বলল, আরে হাসান, যদি ব্যাগে টাকা থাকে তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, এতটা সৎ হওয়ার দরকার নেই।
হাসান শুধু মুচকি হেসে বলল, শফিক ভাই, এটা মজার কথা নয়, আল্লাহ দেখছেন। দুপুর পর্যন্ত হাসান ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু হার মানল না। সে মসজিদে পৌঁছালো, যেখানে জোহরের নামাজের পর মৌলভী সাহেব লোকজনের সাথে দেখা করতেন। মৌলভী সাহেব, যিনি মুফতি ইউসুফ নামে পরিচিত ছিলেন, ছিলেন একজন নেক এবং বিচক্ষণ ব্যক্তি। হাসান তাকে পুরো ঘটনা বলল। মুফতি সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হাসান, তুই খুব ভালো করেছিস যে এই আমানতটি নিজের কাছে রেখেছিস এবং খোঁজখবর শুরু করেছিস। কোরআনে আল্লাহ বলেছেন, যারা আমানতের হেফাজত করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন। আমি নামাজের পর ঘোষণা করব যে কারো একটি ব্যাগ পাওয়া গেছে, তুইও আশপাশের গ্রামগুলোতে খবর ছড়িয়ে দে। হাসানের মনে একটু প্রশান্তি এলো। সে মসজিদে নামাজ পড়ল এবং তারপর বাজারে ফিরে এলো, কিন্তু দোকানে পৌঁছতেই সে একটি অদ্ভুত হট্টগোল দেখল। কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে একজন জোরে জোরে কথা বলছিল। হাসান কাছে গিয়ে দেখল সেই ব্যক্তি ক্রুদ্ধ। তার নাম ছিল ওয়াসিম, যে কসবার বাইরে একটি গ্রামে থাকত এবং মাঝে মধ্যে বাজারে জিনিস কিনতে আসত। হাসান, শুনেছি তুই একটা ব্যাগ পেয়েছিস। ওয়াসিম রাগাত স্বরে বলল, ওটা আমার ব্যাগ, কোথায় আছে, তুই খুলিসনি তো? হাসান শান্তভাবে উত্তর দিল, ওয়াসিম ভাই, হ্যাঁ, আমি একটা ব্যাগ পেয়েছি, কিন্তু আমি সেটা খুলিনি। তুমি বলো ব্যাগটা কেমন আর তাতে কি কি আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওয়াসিম তাড়াতাড়ি ব্যাগের বিবরণ দিল। সেটা কালো ব্যাগ, জিপওয়ালা, তাতে আমার কিছু কাগজপত্র আছে, আর হ্যাঁ, কিছু টাকাও। তার কণ্ঠে একটা দ্বিধা ছিল, যেন সে পুরো সত্য বলছে না। হাসান লক্ষ্য করল যে ওয়াসিমের কথায় কিছু অসঙ্গতি আছে। সে বলল, ঠিক আছে, আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসছি, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে এটা তোমার। ওয়াসিম রাগাতভাবে মাথা নাড়ল, কিন্তু হাসানের মুখে শান্তি ছিল। সে বুঝে গিয়েছিল যে ব্যাপারটা এত সহজ নয়। সে রশিদ চাচাকে ডাকল এবং তাকে বলল তার সাথে বাড়ি যেতে। রশিদ চাচা সম্মতি জানালেন এবং দুজনে হাসানের বাড়ির দিকে রওনা হলো। পথে রশিদ চাচা বললেন, বেটা, তুই সাবধান থাকিস, ওয়াসিমের কথায় কিছু গোলমাল মনে হচ্ছে। যদি ব্যাগটা তার না হয় তাহলে তোকে আরও সতর্ক হতে হবে। বাড়ি পৌঁছে হাসান আলমারি থেকে ব্যাগ বের করল। সে আবারও এটি খোলার চেষ্টা করল না, কিন্তু ব্যাগটি দেখে তার হৃদয়ে জোরে জোরে ধুকপুক করছিল। ওয়াসিম কি সত্যিই এর মালিক, নাকি এটা অন্য কোনো খেলা? হাসান ব্যাগটি হাতে তুলে রশিদ চাচার সাথে দোকানের দিকে রওনা হলো। পথে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সত্যের পাশে থাকার শক্তি দাও, আমানত তোমার, এটি সঠিক হাতে পৌঁছে দিতে আমাকে সাহায্য কর। দোকানে পৌঁছতেই হাসান দেখল যে ওয়াসিম এখন আরও অস্থির হয়ে পড়েছে। ব্যাগ দেখেই সে বলল, হ্যাঁ, এটাই, আমাকে দিয়ে দেয়। কিন্তু হাসান শান্তভাবে বলল, ওয়াসিম ভাই, আগে তুমি কিছু প্রশ্নের উত্তর দাও। এই ব্যাগে কি কি আছে, আর তুমি এটি কোথায় হারিয়েছিলে? ওয়াসিম তাড়াতাড়ি উত্তর দিতে শুরু করল, কিন্তু তার কথা বারবার বদলে যাচ্ছিল। কখনো সে বলছিল ব্যাগে শুধু কাগজপত্র আছে, কখনো বলছিল কিছু টাকাও আছে। হাসান এবং রশিদ চাচা একে অপরের দিকে তাকাল। দুজনেরই নিশ্চিত হয়ে গেল যে ওয়াসিমের নিয়ত পরিষ্কার নয়। হাসানের দোকানের বাইরে এখন ছোট্ট একটি ভিড় জমে গিয়েছিল। বাজারে খবর ছড়িয়ে পড়েছিল যে হাসানের কাছে একটি মূল্যবান ব্যাগ পাওয়া গেছে এবং ওয়াসিম এটির দাবি করছে। কিছু লোক ওয়াসিমের পক্ষ নিচ্ছিল, আবার কেউ কেউ হাসানের সততার প্রশংসা করছিল। পরিবেশে উত্তেজনা ছিল, কিন্তু হাসানের মুখ শান্ত ছিল। সে ব্যাগটি দোকানের কাউন্টারে রাখল এবং ওয়াসিমের দিকে তাকাল। ওয়াসিম ভাই, হাসান ধীর কিন্তু কঠিন কণ্ঠে বলল, আমি তোমাকে এই ব্যাগ দিতে চাই, কিন্তু আগে তোমাকে প্রমাণ করতে হবে যে এটা তোমার। বলো, এই ব্যাগে কি কি আছে এবং তুমি এটি কোথায় হারিয়েছিলে? আর হ্যাঁ, যদি ব্যাগে কোনো বিশেষ চিহ্ন থাকে তাও বলো। ওয়াসিমের অস্থিরতা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কপালের ঘাম মুছল এবং বলতে শুরু করল, আরে আমি তো বললাম এতে আমার কাগজপত্র আছে, আর হ্যাঁ, কিছু টাকাও। আমি এটি কাল বাজারেই হারিয়েছি, সম্ভবত তোমার দোকানের কাছে। তার কণ্ঠে তাড়াহুড়ো ছিল এবং সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। রশিদ চাচা, যিনি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, এগিয়ে এলেন এবং বললেন, ওয়াসিম, তুই তো বলছিলিস যে ব্যাগটি তোর দোকানের বাইরে হারিয়েছিস, এখন এই বাজারের কথা কোথা থেকে এলো? আর কাগজপত্র কি, কোনো জমির কাগজ না অন্য কিছু? পরিষ্কার করে বল। ওয়াসিম বিচলিত হয়ে পড়ল। হ্যাঁ, ওটা জমির কাগজই, আর কিছু না, শুধু আমার ব্যাগটা দিয়ে দেয়, সে জোর দিয়ে বলল। কিন্তু হাসান লক্ষ্য করল যে ওয়াসিমের কথা বারবার বদলে যাচ্ছে। সে ব্যাগের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, একটি শেষ প্রশ্ন, এই ব্যাগে কোনো বিশেষ চিহ্ন আছে, এমন কিছু যা শুধু মালিকই জানে? ওয়াসিম দ্বিধাগ্রস্তভাবে বলল, হ্যাঁ, ব্যাগের পেছনে একটি ছোট্ট কাটা চিহ্ন আছে। হাসান ব্যাগটি উল্টে দেখল। ব্যাগটি পুরনো হলেও তাতে কোনো কাটা চিহ্ন ছিল না। হাসান রশিদ চাচার দিকে তাকাল এবং দুজনের চোখে একই প্রশ্ন ছিল, ওয়াসিম মিথ্যা বলছে। হাসান গভীর নিঃশ্বাস নিয়ে বলল,
ওয়াসিম ভাই, আমাকে মাফ করো, কিন্তু তোমার কথা থেকে মনে হচ্ছে না যে এই ব্যাগ তোমার। আমি এটি এখন দিতে পারবো না। যদি এটা সত্যিই তোমার হয় তাহলে মসজিদে মৌলভী সাহেবের সামনে তোমার কথা বলো, তিনি সিদ্ধান্ত নেবেন। ওয়াসিম ক্রোধে ফেটে পড়ল। তুই আমাকে চোর ভাবছিস? আমি এখনই থানায় যাব, সে হুমকি দিল। কিন্তু হাসান শান্তভাবে উত্তর দিল, ওয়াসিম ভাই, থানায় যাওয়ার দরকার নেই। আমি শুধু চাই যে এই আমানত তার সঠিক মালিকের কাছে পৌঁছাক। যদি তুমি সত্যি হও তাহলে মৌলভী সাহেবের সামনে প্রমাণ করো। ভিড়ের মধ্যে কেউ কেউ ওয়াসিমকে বোঝাতে লাগল, আবার কেউ হাসানের সাহসের প্রশংসা করছিল। ওয়াসিম রাগে আরও কিছু বলল, কিন্তু শেষ পর্যন্ত চলে গেল। হাসান ব্যাগটি আবার দোকানের তাকে রাখল এবং রশিদ চাচাকে বলল, চাচা, আমার মনে হয় এই ব্যাগ কারো আরেকজনের, কিন্তু এখন বাজারে কথা ছড়িয়ে গেছে। কে জানে আর কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে দাবি করতে না আসে। রশিদ চাচা হাসানের কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুই যা করেছিস তা সত্যিকারের মুসলমানের নিদর্শন। আল্লাহ তোর ওপর এই দায়িত্ব দিয়েছেন এবং তিনি তোকে পথও দেখাবেন। এখন তুই মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা কর এবং এই ব্যাগ তার হাতে তুলে দে, তিনি এটি নিরাপদে রাখবেন। হাসান সম্মতি জানালো, কিন্তু তার মন তখনও অস্থির ছিল। সে ভাবছিল, যদি ব্যাগের আসল মালিক না পাওয়া যায় তাহলে কি হবে? আর যদি ব্যাগে সত্যিই কোনো মূল্যবান জিনিস থাকে তাহলে সে কি এই দায়িত্ব পালন করতে পারবে? সে সিদ্ধান্ত নিল যে ব্যাগটি মসজিদে জমা দেবে, কিন্তু তার আগে সে একবার বাড়ি গিয়ে ফাতিমার সাথে পরামর্শ করবে। বাড়ি পৌঁছে হাসান ফাতিমাকে পুরো ঘটনা বলল। ফাতিমা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, হাসান, তুমি সঠিক পথে আছো। এই ব্যাগ তোমার জন্য একটি পরীক্ষা। তুমি ওয়াসিমের খারাপ নিয়ত ধরে ফেলেছ, কিন্তু এখন আরও সতর্ক হওয়া দরকার। বাজারে কথা ছড়িয়ে গেছে, হয়তো কেউ এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় তুমি ব্যাগটি মসজিদে জমা দেওয়ার আগে একবার মৌলভী সাহেবকে বাড়িতে ডাকো। তার সামনে ব্যাগটি খুলে দেখো যে এতে কি আছে। যদি কোনো মূল্যবান জিনিস থাকে তাহলে তার তালিকা তৈরি করো, যাতে পরে কেউ মিথ্যা অভিযোগ না করে। হাসান ফাতিমার পরামর্শ পছন্দ করল। সে তৎক্ষণাৎ মসজিদে খবর পাঠাল যে মৌলভী সাহেব সন্ধ্যায় তার বাড়িতে আসন। সেদিন হাসান দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরল। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মৌলভী সাহেব অর্থাৎ মুফতি ইউসুফ হাসানের বাড়িতে পৌঁছালেন। তার সাথে রশিদ চাচাও ছিলেন। হাসান আলমারি থেকে ব্যাগটি বের করে মুফতি সাহেবের সামনে রাখল। মৌলভী সাহেব, হাসান বলল, আমি এই ব্যাগটি আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু ফাতিমা পরামর্শ দিয়েছে যে আগে আমাদের এটির ভেতর দেখে নেওয়া উচিত, যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়। মুফতি সাহেব মাথা নাড়লেন এবং বললেন, হাসান, তুমি বুদ্ধিমানের কথা বলেছ। আমানতের হেফাজতে স্বচ্ছতা জরুরি। আমরা সবার সামনে এই ব্যাগটি খুলব এবং যা কিছু থাকবে তার তালিকা তৈরি করব। হাসান ব্যাগের জিপ খুলল। সবার চোখ ব্যাগের ওপর ছিল। ভেতরে কিছু কাগজপত্র, একটি পুরনো মানি ব্যাগ এবং একটি মোটা খাম ছিল। হাসান খামটি খুলল এবং তা থেকে নোটের গোছা বেরিয়ে এলো। এত টাকা দেখে সবার মুখে বিস্ময়। মুফতি সাহেব গণনা শুরু করলেন। ৫৫,০০০ টাকারও বেশি ছিল। এছাড়া কাগজপত্রে একটি জমির দলিল এবং কিছু পুরনো চিঠি ছিল। এটা তো কারো জীবনের উপার্জন হতে পারে, ফাতিমা ধীরে বলল। মুফতি সাহেব গম্ভীরভাবে বললেন, হাসান, এই আমানত খুব বড়। এখন তোমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের এর আসল মালিক খুঁজে বের করতে হবে এবং ততক্ষণ এটি মসজিদে নিরাপদে রাখা হবে। হাসানের হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। এত বড় অঙ্কের টাকা দেখে তার মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো যে যদি সে এটি রাখত তাহলে তার জীবন বদলে যেতে পারত। কিন্তু তৎক্ষণাৎ সে তার হৃদয় থেকে এই প্ররোচনা দূর করল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে লোভ থেকে রক্ষা কর এবং এই আমানত সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার শক্তি দাও। হাসানের বাড়িতে নীরবতা ছড়িয়ে পড়ল। মুফতি ইউসুফ, রশিদ চাচা এবং ফাতিমা ব্যাগের সামনে বসেছিলেন এবং সবার মুখে একই প্রশ্ন ছিল, এত বড় অঙ্কের টাকা এবং জমির কাগজপত্রের মালিক কে হতে পারে? হাসানের হৃদয় তখনও অস্থির ছিল, কিন্তু মুফতি সাহেবের উপস্থিতি তাকে প্রশান্তি দিচ্ছিল। ব্যাগে পাওয়া টাকা এবং কাগজপত্র গুনে একটি কাগজে লিপিবদ্ধ করা হলো। মুফতি সাহেব বললেন, হাসান, এই আমানত এখন মসজিদে রাখা হবে। আমি কাল জুম্মার নামাজের পর পুরো কসবায় ঘোষণা করব, হয়তো কেউ এর হকদার খুঁজতে আসবে। হাসান মাথা নাড়ল, কিন্তু তার নজর ব্যাগে পড়ে থাকা পুরনো চিঠিগুলোর ওপর ছিল। চিঠিগুলো ভাঁজ করা ছিল, যেন কেউ বারবার পড়েছে। সে মুফতি সাহেবের কাছে অনুমতি চাইল। মৌলভী সাহেব, আমি কি এই চিঠিগুলো পড়তে পারি? হয়তো এতে কোনো সূত্র মিলবে যে এই ব্যাগ কার। মুফতি সাহেব ভেবে বললেন,
হাসান, যদি চিঠি থেকে মালিকের পরিচয় পাওয়া যায় তাহলে পড়া ঠিক আছে, কিন্তু শুধু সূত্রের জন্য পড়ো, কারো ব্যক্তিগত কথা প্রকাশ করো না। হাসান সম্মতি জানাল এবং সাবধানে একটি চিঠি খুলল। চিঠির কালি কিছুটা ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু লেখা পরিষ্কার ছিল। সে পড়তে শুরু করল। চিঠিটি একজন নারীর লেখা, যিনি তার ভাইকে সম্বোধন করেছিলেন। তাতে লেখা ছিল, প্রিয় ভাইজান, আসসালামু আলাইকুম। আমি এই চিঠি এই আশায় লিখছি যে তুমি ভালো আছো। মায়ের শরীর এখন আর ভালো নেই। ডাক্তার বলেছেন অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। আমি আমার জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। কাগজপত্র প্রস্তুত আছে এবং কিছু টাকা আমি জমিয়েছি। যদি তুমি সাহায্য করতে পারো তাহলে মেহেরবানি হবে। আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। তোমার বোন রুকাইয়া। হাসানের চোখ সজল হয়ে গেল। সে চিঠিটি ফাতিমা এবং মুফতি সাহেবকে দেখাল। ফাতিমা চিঠি পড়েই বলল, হাসান, এই ব্যাগ রুকাইয়ার হতে পারে এবং এই টাকা হয়তো সে তার মায়ের চিকিৎসার জন্য জমা করছিল। মুফতি সাহেব গম্ভীরভাবে বললেন, হাসান, এই চিঠি একটি বড় সূত্র, কিন্তু আমাদের রুকাইয়াকে খুঁজে বের করতে হবে। চিঠিতে কি কোনো ঠিকানা বা গ্রামের উল্লেখ আছে? হাসান চিঠিটি আবার দেখল, কিন্তু তাতে কোনো পরিষ্কার ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল যে রুকাইয়া শহরপুরের কাছাকাছি কোনো গ্রামে থাকে। রশিদ চাচা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, বললেন, হাসান, শহরপুরের আশপাশে অনেক গ্রাম আছে, কিন্তু রুকাইয়া নাম এখানে সাধারণ। আমাদের আরও খোঁজখবর করতে হবে। আমি আমার পুরনো গ্রাহকদের কাছে জিজ্ঞেস করব, হয়তো কেউ এই নামের কোনো নারীকে চেনে। হাসান সিদ্ধান্ত নিল যে পরদিন সে আশপাশের গ্রামগুলোতে গিয়ে খোঁজ খবর করবে। সেই রাতে ব্যাগটি মসজিদে নিয়ে গেলেন, যাতে এটি নিরাপদ থাকে। হাসান এবং ফাতিমা বাচ্চাদের ঘুম পড়িয়ে দিয়ে দেরি পর্যন্ত এই বিষয়ে কথা বলল। ফাতিমা বলল, হাসান, আমার মনে হয় আল্লাহ তোমাকে এই ব্যাগের হেফাজতের জন্য বেছে নিয়েছেন। যদি এই টাকা রুকাইয়ার মায়ের চিকিৎসার জন্য হয় তাহলে তোমার পরিশ্রম কারো জীবন বাঁচাতে পারে। হাসান মুচকি হেসে বলল, ফাতিমা, আমি শুধু চাই যে এই আমানত তার হকদারের কাছে পৌঁছাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। পরদিন সকালে হাসান তাড়াতাড়ি উঠল। সে ফজরের নামাজ পড়ল এবং আশপাশের গ্রামগুলোতে খোঁজ খবর শুরু করল। সে প্রথমে কাছাকাছি নূরপুর গ্রামে গেল। সেখানে সে গ্রামের চৌধুরী এবং কিছু বয়স্কদের কাছে রুকাইয়া নামের একজন নারীর বিষয় জিজ্ঞেস করল, কিন্তু কেউ তেমন কোনো নারীর কথা মনে করতে পারল না। হাসান হার মানল না। সে পরবর্তী গ্রাম রহিমগঞ্জে পৌঁছাল। সেখানে একটি চায়ের দোকানে কিছু লোক বসেছিল। হাসান তাদের সাথে কথা শুরু করল এবং রুকাইয়ার কথা উল্লেখ করল। একজন বয়স্ক লোক তার টুপি ঠিক করতে করতে বলল, রুকাইয়া? হ্যাঁ, আমার মনে আছে। রহিমগঞ্জে একজন রুকাইয়া ছিল যে তার অসুস্থ মায়ের সাথে থাকত, কিন্তু সে কয়েক মাস আগে কোথাও চলে গেছে, সম্ভবত শহরে। হাসানের হৃদয় জোরে ধুকপুক করল। সে জিজ্ঞেস করল, আপনি কি আরও কিছু বলতে পারেন? তাদের মায়ের শরীর কেমন ছিল বা সে কোথায় গেছে? বয়স্ক লোকটি মাথা চুলকে বলল, বেটা, আমার শুধু এটুকু মনে আছে যে রুকাইয়া খুব বিপদে ছিল। তার মায়ের কোনো গুরুতর অসুখ ছিল। সে জমি বিক্রির কথা বলছিল, কিন্তু সে কোথায় গেছে তা আমি জানি না। হাসান সেই বয়স্ক লোকটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সফরপুরে ফিরে এলো। সে মসজিদে গিয়ে মুফতি সাহেবকে পুরো ঘটনা বলল। মুফতি সাহেব বললেন, হাসান, তুই ভালো কাজ করেছিস। এখন আমাদের শহরে খোঁজ খবর করতে হবে। আমি আমার কিছু পরিচিতদের সাথে কথা বলবো যারা শহরের মসজিদে কাজ করে। হয়তো সেখানে রুকাইয়ার কোনো সূত্র পাওয়া যাবে। সেই দিন জুম্মার নামাজের পর মুফতি সাহেব মসজিদে ঘোষণা করলেন যে একটি ব্যাগ পাওয়া গেছে যাতে টাকা এবং কাগজপত্র আছে। তিনি এও বললেন যে যে এটির দাবি করবে তাকে সঠিক প্রমাণ দিতে হবে। ঘোষণার পর অনেকে মসজিদে এলো, কিন্তু বেশিরভাগের কথা ওয়াসিমের মতোই গোলমাল ছিল। হাসানের এখন নিশ্চিত হয়ে গিয়েছিল যে ব্যাগটি রুকাইয়ার, কিন্তু তাকে খুঁজে বের করা সহজ ছিল না। সন্ধ্যায় হাসান তার দোকানে বসেছিল। তখন একজন অপরিচিত ব্যক্তি এলো। সে ছিল পাতলা দুবলা এবং তার চোখে অস্থিরতা ছিল। সে হাসানকে বলল, শুনেছি তুই একটা ব্যাগ পেয়েছিস, আমিই তার মালিক। হাসান শান্তভাবে জিজ্ঞেস করল, আপনার নাম কি এবং ব্যাগে কি আছে? লোকটি বলল, আমার নাম ইয়াসির, ব্যাগে আমার কিছু কাগজপত্র এবং টাকা আছে। হাসান তাকে মনোযোগ দিয়ে দেখল। ইয়াসিরের কথায় কিছুটা সত্যতার ছাপ ছিল, কিন্তু হাসান এখন আর কারোর ওপর তাড়াতাড়ি ভরসা করতে চাইল না। সে বলল, ইয়াসির ভাই, আপনাকে মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা করতে হবে, ব্যাগটি তার কাছে আছে। ইয়াসির মাথা নাড়ল, কিন্তু যাওয়ার আগে সে এমন কিছু বলল যা হাসানের হৃদয় স্পর্শ করল।
হাসান, যদি সেই ব্যাগ আমার হয় তাহলে তাতে একটি চিঠি থাকবে, আমার বোন রুকাইয়ার লেখা। হাসানের চোখ বিস্ফারিত হয়ে গেল। ইয়াসির কি সেই ভাই যাকে রুকাইয়া চিঠি লিখেছিল? হাসানের দোকানে ইয়াসিরের আগমন একটি ধাক্কার মতো ছিল। যখন ইয়াসির রুকাইয়ার চিঠির কথা উল্লেখ করল, হাসানের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। এই কি সেই ইয়াসির যাকে রুকাইয়া চিঠি লিখেছিল? হাসান তার অস্থিরতা নিয়ন্ত্রণ করে শান্তভাবে বলল, ইয়াসির ভাই, আপনি মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা করুন, ব্যাগ তার কাছে আছে এবং তিনি মালিক নির্ধারণ করবেন। কিন্তু আগে আমাকে বলুন, আপনি রুকাইয়াকে কিভাবে চেনেন? ইয়াসিরের চোখ সজল হয়ে গেল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রুকাইয়া আমার ছোট বোন। আমরা শহরপুরের কাছে রহিমগঞ্জ গ্রামে থাকতাম। কয়েক মাস আগে আমাদের মায়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। রুকাইয়া তার জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল এবং কিছু টাকা জমিয়েছিল। সে আমাকে চিঠি লিখে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন শহরে ছিলাম এবং আমার কাছে এত টাকা ছিল না। হাসান মনোযোগ দিয়ে শুনল। ইয়াসিরের কথায় সত্যতার ঝলক ছিল, কিন্তু সে তখনও সতর্ক ছিল। সে জিজ্ঞেস করল, তাহলে ব্যাগটি কিভাবে হারাল এবং রুকাইয়া এখন কোথায়? ইয়াসির মাথা নিচু করে বলল, রুকাইয়া ব্যাগটি নিয়ে শহরে গিয়েছিল যাতে জমির কাগজপত্র বিক্রির জন্য উকিলের সাথে দেখা করতে পারে, কিন্তু পথে তার ব্যাগটি হারিয়ে যায়। সে খুব বিপদে পড়ে গিয়েছিল। সে আমাকে বলল এবং আমি তৎক্ষণাৎ শহরপুরে এলাম। আমরা বাজারে অনেক খুঁজেছি, কিন্তু ব্যাগ পাইনি। রুকাইয়া এখন শহরে তার মায়ের সাথে একটি ছোট ভাড়া বাড়িতে থাকে। মায়ের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং আমাদের আর কোনো উপায় নেই। হাসানের হৃদয় গলে গেল। তাকে রুকাইয়ার চিঠির সেই লাইনগুলো মনে পড়ল যেখানে সে তার মায়ের চিকিৎসার কথা লিখেছিল। সে ইয়াসিরকে বলল, ইয়াসির ভাই, আপনি আমার সাথে মসজিদে চলুন। আমি চাই মৌলভী সাহেব আপনার কথা শুনুন। যদি আপনি সত্য বলে থাকেন তাহলে ইনশাআল্লাহ ব্যাগটি আপনার কাছে পৌঁছে যাবে। ইয়াসির সম্মতি জানালো এবং দুজনে মসজিদের দিকে রওনা হল। পথে হাসান ইয়াসিরের কাছে আরও প্রশ্ন করল। সে জিজ্ঞেস করল, ব্যাগে আর কি কি ছিল? কোনো বিশেষ চিহ্ন বা জিনিস যা শুধু আপনি জানেন? ইয়াসির তৎক্ষণাৎ উত্তর দিল, ব্যাগে রুকাইয়ার চিঠি ছিল, জমির কাগজপত্র, 50,000 টাকার বেশি টাকা, আর হ্যাঁ, ব্যাগের ভেতরে একটি ছোট লাল রুমাল আছে যার ওপর রুকাইয়া তার নাম সেলাই করেছিল। হাসানের মনে পড়ল যে ব্যাগটি খোলার সময় তাতে একটি লাল রুমাল ছিল। তার হৃদয় এখন ইয়াসিরের কথা বিশ্বাস করতে প্রস্তুত ছিল, কিন্তু সে কোনো তাড়াহুড়ো করতে চাইল না। মসজিদে পৌঁছে দুজনে মুফতি ইউসুফের সাথে দেখা করল। হাসান ইয়াসিরের পুরো কথা বলল এবং ইয়াসিরও তার গল্প পুনরায় বলল। মুফতি সাহেব গম্ভীরভাবে শুনলেন এবং বললেন, ইয়াসির, তোমার কথায় সত্যতা মনে হচ্ছে, কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে। ব্যাগটি এখানে মসজিদে আছে, আমি এটি এখনই নিয়ে আসছি এবং তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মুফতি সাহেব ব্যাগটি নিয়ে এলেন এবং ইয়াসিরকে জিজ্ঞেস করলেন, বলো, ব্যাগে কি কি আছে এবং কোনো এমন জিনিস যা শুধু মালিকই জানে? ইয়াসির একই কথা পুনরায় বলল, চিঠি, কাগজপত্র, টাকা এবং লাল রুমাল। মুফতি সাহেব ব্যাগ খুলে রুমাল বের করলেন। তাতে সেলাই করে লেখা ছিল রুকাইয়া। মুফতি সাহেব ইয়াসিরের দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে তুমি সত্য বলছো, কিন্তু একটি শেষ প্রমাণ। তুমি কি রুকাইয়াকে এখানে আনতে পারবে? যদি সে নিজে আসে তাহলে আমাদের পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। ইয়াসির মাথা নাড়ল এবং বলল, মৌলভী সাহেব, আমি তাকে কাল সকালে নিয়ে আসব। সে শহরে আছে এবং আমি তাকে নিতে যাব। মুফতি সাহেব সম্মতি জানালেন এবং ব্যাগটি আবার মসজিদের নিরাপদ কক্ষে রাখলেন। হাসানের এখন প্রশান্তি মিলছিল যে হয়তো আমানত তার হকদারের কাছে পৌঁছে যাবে। পরদিন সকালে হাসান মসজিদে পৌঁছাল। সেখানে ইতিমধ্যে কিছু লোক জমা হয়েছিল, কারণ ব্যাগের খবর পুরো কসবায় ছড়িয়ে পড়েছিল। মুফতি সাহেব এবং রশিদ চাচাও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর ইয়াসির এল এবং তার সাথে একজন নারী ছিল। সে ছিল রুকাইয়া। তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে আশার ঝিলিক ছিল। রুকাইয়া মুফতি সাহেবকে সালাম দিয়ে বলল, মৌলভী সাহেব, আমার নাম রুকাইয়া, এই ব্যাগ আমার। আমি এটি শহরে যাওয়ার সময় শহরপুরের বাজারে হারিয়েছিলাম। এতে আমার মায়ের চিকিৎসার টাকা এবং জমির কাগজপত্র ছিল। মুফতি সাহেব রুকাইয়ার কাছে কিছু প্রশ্ন করলেন। সে ব্যাগের পুরো বিবরণ দিল, রুমাল, চিঠি এবং টাকার সঠিক পরিমাণ। সে এও বলল যে ব্যাগের জিপ অর্ধেক ভাঙা, যা হাসানের মনে ছিল। মুফতি সাহেব ব্যাগটি পরীক্ষা করলেন এবং সবাই নিশ্চিত হল যে রুকাইয়াই আসল মালিক। কিন্তু তখনই মসজিদের বাইরে থেকে হট্টগোল শোনা গেল।
ওয়াসিম আবার এসেছিল এবং এবার সে কিছু লোক নিয়ে এসেছিল। সে চিৎকার করে বলল, এই ব্যাগ আমার, তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ। মসজিদের বাইরে ওয়াসিমের হট্টগোল শুনে সবার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে তার সাথে কিছু লোক নিয়ে এসেছিল যারা জোরে জোরে বলছিল হাসান ব্যাগ চুরি করেছে, সে এটি অন্য কাউকে দিচ্ছে। রুকাইয়া এবং ইয়াসির ভয়ে একে অপরের দিকে তাকাল। হাসানের হৃদয় ধুকফুক করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মুফতি ইউসুফ হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং কঠিন কণ্ঠে বললেন, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে কোনো হট্টগোল হবে না। যে সত্য বলছে তাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। ওয়াসিমকে ভেতরে ডাকা হলো। সে আবার সেই একই কথা বলল, এই ব্যাগ আমার, আমি এটি বাজারে হারিয়েছি, হাসান এবং মৌলভী সাহেব মিলে এটি অন্য কাউকে দিচ্ছে। মুফতি সাহেব শান্তভাবে জিজ্ঞেস করলেন, ওয়াসিম, তুই আগে বলেছিলি ব্যাগে কাগজপত্র এবং কিছু টাকা আছে, এখন পরিষ্কার করে বল কত টাকা এবং কি কি কাগজপত্র, আর হ্যাঁ, ব্যাগে কোনো বিশেষ চিহ্ন বা জিনিস? ওয়াসিম বিচলিত হয়ে পড়ল। সে তাড়াহুড়োয় বলল, টাকা, হ্যাঁ, 40-50 হাজার হবে, আর কাগজপত্র আমার দোকানের বিল। তার কথা শুনে মসজিদে উপস্থিত লোকজন ফিসফাস করতে লাগল। রশিদ চাচা এগিয়ে এসে বললেন, ওয়াসিম, তুই তো আগে বলছিলি ব্যাগে জমির কাগজপত্র আছে, এখন দোকানের বিল কোথা থেকে এলো, আর ব্যাগের কোনো চিহ্ন কেন বলতে পারছিস না? ওয়াসিমের মুখ লাল হয়ে গেল। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুফতি সাহেব রুকাইয়াকে ডাকলেন। রুকাইয়া বেটি, তুমি বলো ব্যাগে কি কি আছে এবং তুমি এটি কোথায় হারিয়েছিলে? রুকাইয়া ভয়ে ভয়ে কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, মৌলভী সাহেব, এই ব্যাগে আমার জমির কাগজপত্র, 55,000 টাকা, আমার লেখা একটি চিঠি এবং একটি লাল রুমাল আছে যার ওপর আমার নাম সেলাই করা। আমি এটি শহরপুরের বাজারে হারিয়েছি যখন শহরে যাচ্ছিলাম। ব্যাগের জিপ অর্ধেক ভাঙা। মুফতি সাহেব ব্যাগটি আবার খুলে রুকাইয়ার প্রতিটি কথা যাচাই করলেন। রুমাল, চিঠি, কাগজপত্র এবং টাকার পরিমাণ সবকিছু ঠিক ছিল যেমন রুকাইয়া বলেছিল। তিনি ব্যাগের জিপও দেখলেন, যা সত্যিই অর্ধেক ভাঙা ছিল। মসজিদে উপস্থিত লোকজন হাততালি দিল এবং ওয়াসিমের মাথা লজ্জায় ঝুঁকে গেল। মুফতি সাহেব ওয়াসিমের দিকে তাকিয়ে বললেন, ওয়াসিম, তুই মিথ্যা বলেছিস এবং একজন নেক ইনসানের ওপর অভিযোগ করেছিস। আল্লাহকে ভয় কর, এখন চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো বাজারের লোকজন তোর হিসাব করবে। ওয়াসিম কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। তার সাথে আসা লোকজনও নীরবে ছত্রভঙ্গ হয়ে গেল। মসজিদে এখন প্রশান্তির পরিবেশ ফিরে এলো। মুফতি সাহেব ব্যাগটি রুকাইয়ার হাতে তুলে দিলেন এবং বললেন, বেটি, এটা তোমার আমানত। হাসানের সততা এবং আল্লাহর রহমতের কারণে এটি তোমার কাছে পৌঁছেছে। তোমার মায়ের চিকিৎসা করাও এবং আল্লাহর কাছে দোয়া করো। রুকাইয়ার চোখ দিয়ে পানি ঝরছিল। সে হাসানের দিকে তাকিয়ে বলল, হাসান ভাই, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছ। আমি এবং ইয়াসির তোমার এই উপকার কখনো ভুলব না। ইয়াসিরও হাসানের সামনে হাত জোর করে বলল, তুমি যা করেছ তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আল্লাহ তোমাকে 2 জাহানে সফলতা দিন। হাসান লজ্জায় মাথা নিচু করে বলল, রুকাইয়া, ইয়াসির ভাই, আমি শুধু তাই করেছি যা আমার কর্তব্য ছিল। এই আমানত আল্লাহর ছিল এবং আমি শুধু তার মাধ্যম হয়েছি। আমার জন্য তোমাদের দোয়াই যথেষ্ট। মুফতি সাহেব মসজিদে উপস্থিত লোকজনকে উপদেশ দিলেন। তিনি বললেন, দেখো, হাসান আমাদের শিখিয়েছে যে আমানতের হেফাজত কত বড় ইবাদত। কোরআনে আল্লাহ বলেছেন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতির হেফাজত করে তারাই প্রকৃত মুমিন। সূরা আল মুমিনুন 23:8। হাসান শুধু আমানত ফিরিয়ে দেয়নি, বরং তার ঈমানও রক্ষা করেছে। আমাদের তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। রুকাইয়া এবং ইয়াসির ব্যাগ নিয়ে মসজিদ থেকে চলে গেল। রুকাইয়া প্রতিশ্রুতি দিল যে সে তার মায়ের চিকিৎসা করাবে এবং হাসানের জন্য সব সময় দোয়া করবে। হাসান তার দোকানে ফিরল, কিন্তু তার হৃদয় প্রশান্তিতে ভরে গিয়েছিল। বাজারে তার সততার কথা এখন সবার মুখে মুখে। লোকজন তার দোকানে এসে তাকে দোয়া দিচ্ছিল। কয়েকদিন পর হাসানের কাছে একটি চিঠি এলো। সেটি রুকাইয়ার লেখা। তাতে লেখা ছিল, হাসান ভাই, আসসালামু আলাইকুম। তোমার কারণে আমার মায়ের অপারেশন হয়েছে এবং তিনি এখন সুস্থ হচ্ছেন। আমরা জমি বিক্রি করিনি, কারণ তোমার মতো নেক ইনসানের দোয়ায় আমাদের সমস্যা সহজ হয়ে গেছে। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে সব সময় সুখী রাখুন। তোমার বোন রুকাইয়া। হাসান চিঠিটি পড়ল এবং চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ফাতিমাকে চিঠিটি দেখাল এবং দুজনে মিলে দোয়া করল যে আল্লাহ তাদের সব সময় সততার পথে রাখুন। হাসানের ছোট্ট দোকান এখন আর শুধু মুদি দোকান ছিল না, তা সততা এবং নেকির একটি নিদর্শন হয়ে উঠেছিল।